আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। এখন ইউনূস পালানোর জন্য ছটফট 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 করছেন। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে ফোনালাপ করছেন পাকিস্তানকে বাদ দিয়ে। এখন পাকিস্তানকে বাদ কেন? পাকিস্তানে যদি উনি যান, যে কোনো দিন আননোন গানম্যানের শিকার হয়ে যাবেন। সেক্ষেত্রে উনি পাকিস্তানকে এই লিস্ট থেকে বাদ রাখছেন। বাকি রইল আপনার স্পেন থেকে ফ্রান্স অব্দি, জার্মানি, ইটালি, অস্ট্রিয়া, কি বলে আরবিয়ান দেশগুলো, এই সমস্ত জায়গায় উনি ফোন করে সাহায্য চাইছেন এবং বলছেন আমাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক। কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশের পক্ষ থেকে তাকে কোনো রকম আশ্বাসবাণী দেওয়া হয়নি। এদিকে আমেরিকায় তো উনি যাবেন না, আমেরিকা ওনাকে ঢুকতেও দেবে না। কারণ এখন যে মার্কিন কংগ্রেস রয়েছে যারা, এবং ডেমোক্র্যাট রয়েছে, রিপাবলিকানরা রয়েছে, তারা এখন ইউনূসের উপরে প্রচন্ড খাপ্পা। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ওনার নো এন্ট্রি হয়ে গেছে। তাহলে পরে যে মেক্সিকো পর্যন্ত প্রত্যাখ্যান করেছে, মেক্সিকো জায়গা দিচ্ছে না। মানে একটা নোবেল শান্তি পুরস্কার জয়ী মানুষ, তাকে কোনো দেশ আশ্রয় দিচ্ছে না, তার গায়ে সন্ত্রাসবাদী ছাপ লেগে গেছে। এবার আমি ডিটেলে আসি যে খবরাখবর কি হচ্ছে, ওনার মানে চাপটা কেন বাড়ছে। এক হচ্ছে, গতকালকে পরশু দিনকে আলেকজান্ডার ভ্রিগো গ্রেনোকোজিন, তিনি হচ্ছেন রাশিয়ার রাষ্ট্রদূত, 9:30 সকালবেলা ওনার সঙ্গে দেখা করেন 6 মিনিট 30 সেকেন্ডের জন্য, মাত্র 6 মিনিট 30 সেকেন্ডের জন্য একটা ছোট আলোচনা হয়। উনি চাও খাননি, একটা পুতিনের চিঠি, রাষ্ট্রপতি পুতিনের একটা খামবন্ধ চিঠি উনি হাতে পৌঁছে দিয়েছেন, বলেছেন চিঠিটি আপনি পড়ে দেখে নেবেন। তো উনি জানতে চান চিঠির বিষয়বস্তু কি আছে, আমায় যদি আপনি একটুখানি বলেন। তখন আলেকজান্ডার ভ্রিগো তিনি বলেন যে এখন আর রাশিয়া নিরপেক্ষ হয়ে দর্শকের ভূমিকায় থাকবে না, অ্যাক্টিভলি যা যা করার ভারতের সঙ্গে দাঁড়িয়ে সেই জিনিসগুলো করবে। ভারত যা চাইছে তাই করুন, অন্যথায় আপনার কপালে দুর্ভোগ আছে। এবার চিঠিটি আপনি পড়ে নিন, আমি শর্ট লাইনে যা বলার আমি বলে দিলাম। আরো একটা চাপ এই কারণে যে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি একটা হুঙ্কার ছেড়েছেন। বলেছেন যে ভারতবর্ষের পাশে বরাবর ইসরায়েল ছিল, সুখে দুঃখে সবসময় ইসরায়েলের পাশে ভারত ছিল। আজকে যখন ভারতের পরিবেশ যখন উত্তপ্ত হয়ে উঠছে, ভারত যখন উত্তপ্ত হয়ে উঠছে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা উন্মত্ততার জন্য, তাহলে এখন যদি ভারত কোনো রকম ডিসিশন নেয়, সেক্ষেত্রে ইসরায়েল সম্পূর্ণ শক্তি দিয়ে তার পাশে দাঁড়াবে। এটাও হলো গিয়ে দুই। একে তো মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তারপরে এর মধ্যে ঢুকে বলল রাশিয়া, চীন তো আগেই কেটে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, তারপর হচ্ছে গিয়ে আপনার ইসরায়েল। এখন এই যে চাপ, এত চাপ তিনি রাখবেন কোথায়? এখন এরপরেতে আমি বলি 24 তারিখ এই মানে পরশু দিনকে 24 তারিখ এই চিঠিটা ওনাকে তুলে দেওয়া হয়েছে। 25 তারিখ বৃহস্পতিবার 4:30 সাম্প্রতিক অবস্থা জানতে চেয়ে ফোন করেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
উনি খলিলুর রহমানকে ফোন করেছিলেন। খলিলুর রহমান তখন বসেছিলেন ইউনূসের সঙ্গে যখন ফোনটি এসছিল। ওখানে আর কি ছিলেন? ওখানে ছিলেন ফাইন্যান্স অ্যাডভাইজার, তার নাম হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তখন খলিলুরের সঙ্গে যা কথাবার্তা হয়, আমি যা জানতে পেরেছি, খলিলুর বলেছেন ইউনূসের সঙ্গে কথা বলে যে দিল্লির সঙ্গে সমস্ত নেতিবাচক সম্পর্ক মানে স্বাভাবিক করে আনার চেষ্টা করছে ঢাকা। দিল্লিতে এই ব্যাপারে তারা আশ্বস্ত করছে সমস্ত নেতিবাচক সম্পর্ক একদম স্বাভাবিক করার জন্য দিল্লিকে আশ্বস্ত করছে ঢাকা, এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সময় মতো জানিয়ে দেওয়া হবে। একদিকে বলা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা হয়েছে, রাজনৈতিক বন্দী করা বন্ধ করা হয়েছে, অহেতুক মামলা দেওয়া বন্ধ করা হয়েছে, কিন্তু উল্টে কি দেখলাম আমরা? উনি যে কথা বলছেন তার উল্টো কাজ উনি করছেন। উনি তো সন্ত্রাসবাদী, বা ওনার হাতে এখন কিছু নেই, হাত থেকে বেরিয়ে গেছে। তা এখন গতকালকে আবার এক হিন্দু যুবককে মারা হয়েছে, এবং আবার মামলা টামলা দিয়ে প্রায় 8,000 জনকে প্রায় অ্যারেস্ট করা হয়েছে। সব হচ্ছে রাজনৈতিক কর্মী, তাদেরকে যে বিরোধিতা করছে তাকে আওয়ামী লীগ ছাপ দিয়ে তাকে ভর্তি করে দেওয়া হোক, এই হচ্ছে অবস্থা। এবার কথা হচ্ছে শেখ হাসিনা, তার ব্যাপারে ঢাকা কি ভাবছে। তার ঢাকার পক্ষ থেকে খলিলুর রহমান আশ্বস্ত করেছেন অজিত দোভালকে যে পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকায় ফিরিয়ে আনার সমস্ত রকম আবহাওয়া তৈরি করা হচ্ছে, পূর্ণ নিরাপত্তা দিয়ে। তখন আমাদের অজিত দোভাল খলিলুর রহমানকে জিজ্ঞেস করেন, এই ব্যাপারে আপনি আমায় কতটা নিশ্চিত করতে পারেন? তখন খলিলুর রহমান বলেন, একটু ফোনটা আপনি ধরুন। তখন বোধহয় ফোনে চাপা টাপা দিয়ে ইউনূসের সঙ্গে কথা হয়েছে। তারপরে খলিলুর রহমান বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা 100% আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং খুব শীঘ্রই এই জিনিসটা, এই আবহাওয়া তৈরি হয়ে যাবে, এবং শেখ হাসিনাকে আমরা পূর্ণ নিরাপত্তায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এতে 1 মিনিট ধরবেন। এই ঘটনার পর যখন কথাবার্তা হয়ে যায়, তখন এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয়, জয়শঙ্করজিকে জানানো হয়, এবং ক্যাবিনেটে যারা কিচেন ক্যাবিনেট আছে তাদেরকে জানানো হয় যে এই অবস্থা হয়েছে। তখন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ফোন করেন শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে ফোন করে বলেন যে এই কথাবার্তা হয়েছে, আপনি যাওয়ার ব্যাপারে কবে ডেট ফিক্স করছেন? উনি বলেন, আমার কিছু এখানে মানে দলীয় কাজকর্ম যে সমস্ত আমি করে রেখে দিয়েছি, সমস্ত নির্দেশের জন্য যে সমস্ত তারিখ ঠিক করা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে আমি আপনাকে জানাচ্ছি। তো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে একটা ডেট খুব শীঘ্রই তৈরি হচ্ছে, এবং ইউনূসের প্রতি পুরোপুরি আস্থা না রেখে ভারতবর্ষ ঠিক করেছে 2 ব্যাটালিয়ন কমান্ডো দিয়ে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানো হবে। সঙ্গে যাবে 2 ব্যাটালিয়ন কমান্ডো। তারাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য শেখ হাসিনার সঙ্গে আনটিল ফার্দার নোটিশ, ফার্দার অর্ডার, তারা ওখানেই বাংলাদেশেই থাকবেন, এবং বাংলাদেশে হাসিনার যেখানে থাকবেন, এখন কোথায় থাকবেন সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মানে বঙ্গভবন তো ভাঙচুর হয়ে গিয়েছে, কোথায় থাকবেন না থাকবেন নিশ্চয়ই ভারতবর্ষের সঙ্গে একটা করে কথাবার্তা হয়েছে। একটা গোপনে বাড়ি দেখার কথা আমি বলেছিলাম বহু আগে, শেখ হাসিনার ব্যাপারে বাড়ি দেখা হচ্ছে। এখন সেই বাড়িটি কোথায় না কোথায় সেটা হচ্ছে একমাত্র জানে। একটা প্রচন্ড সুরক্ষিত একটা বাড়ি দেখা হয়েছে, সেই বাড়িটা ভাড়া নেওয়াও আছে, এবং তার ভাড়া ভারতবর্ষ গুনে যাচ্ছে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা করে।
সেটা গুনেই যাচ্ছে, 1 বছর ধরে সেটা গুনে যাচ্ছে। হয়তো সেই বাড়িতে গিয়ে উঠতে পারেন, তারপর বঙ্গভবনের কাজটাজগুলো শুরু হবে, বঙ্গভবনের কাজটাজগুলো শুরু হলে তিনি বঙ্গভবনে হয়তো গিয়ে ফিরতে পারেন, অথবা সেখানে থেকে তিনি ইলেকশন লড়বেন, ইলেকশন লড়ে তারপর তিনি যদি বিজয়ী হন তাহলে তিনি সরকারি বাসভবন বঙ্গভবনে উনি ফিরবেন। এর মধ্যে বঙ্গভবন সারানো ফারানোর যে কাজগুলো সেগুলো ভারতীয় এখান থেকে শ্রমিক যাবে এবং মালপত্র যাবে, সমস্ত গিয়ে ঠিকঠাক করে নেবে। এদিকে রাশিয়া বলেছে যে আমরা যখন ফিরবেন শেখ হাসিনা, আমরা পুরো সমুদ্র তট ঘিরে রেখে দেব যাতে পাকিস্তান এদিকে না আসতে পারে, আর এই পাকিস্তান যত কূটনৈতিক ব্যাপারগুলো যেগুলো চালাচ্ছে সেইগুলোকে বন্ধ করার সমস্ত ব্যবস্থা আমরা করছি, এ নিয়ে চিন্তা করার কিছু নেই। ফলে ইউনূস সাহেবের ওপরে এখন প্রচন্ড চাপ, কোনো দেশ তাকে জায়গা দিচ্ছে না। এদিকে দেশে যদি উনি থাকেন তাহলে বিএনপির সঙ্গে ভারতের যে সমঝোতা হয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক যে নির্বাচন, সেই নির্বাচনে শেখ হাসিনা যদি লড়াই করেন এবং আওয়ামী লীগের যা সমর্থন আছে এই মুহূর্তে, তিনি যদি হই হই করে বিজয়ী হয়ে যান তাহলে পরে ইউনূসের ছাড় নেই। আর তিনি যদি বিরোধী দলেও থাকেন তাহলেও ইউনূসের ছাড় নেই। ইউনূসকে ভারত পালাতে দেবে না, ইউনূস ওইখানেই থাকবেন এবং চিরতরে কারাগারের অন্তরালে হয়তো বিলীন হয়ে যাবে। আমি অনেক দিন আগে থেকে আপনাদের বারবার বলে আসছি, মোহাম্মদ ইউনূসের শেষ দিনগুলো অত্যন্ত করুণ হবে। মনে পড়ছে আপনাদের? অত্যন্ত করুণ হবে। সেই করুণ ইতিহাস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে বলে আমি মনে করছি। এবার আপনারা মিলিয়ে নেবেন যা আমি প্রথম থেকে যা বলে আসছিলাম, আজ পর্যন্ত আমি যা বলছি তাতে আমি কতটা গুজব রটিয়েছি এবং কতটা সত্যি কথা বলেছি। অনেকে অনেক কথা বলেছেন, অনেকে অনেক কিছু ভিডিও করেছেন, অনেকে এপার থেকে ওপারে গিয়েছেন, ওপার থেকে এপারে গিয়েছেন। আমি শুরু থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি। শুধু একটা কথাই বলেছিলাম, উনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন, উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে উনি মানে আন্তর্জাতিক যে চাহিদা মেনে উনি নির্বাচনে সরাসরি যাচ্ছেন। তফাৎটা শুধু এইটাতে হলো, আর কোনো জায়গায় তফাৎ হয়নি। আমি আমার জায়গায় আগে যেরকম ছিলাম এখনো সেরকম ভাবে আছি। আওয়ামী লীগের পাশে ছিলাম, আছি, থাকবো যতদিন না উনি প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হওয়ার পর আপনাদের কাছ থেকে হাত জোর করে আমি বিদায় নেব। অবশেষে ঝুলি থেকে বেরিয়ে পড়ল সাদা নয়, একেবারে কালো বিড়াল। শরীফ ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি এবং ওসমান হাদির দল ইনকিলাব মঞ্চ এই হত্যার জন্য অভিযোগের আঙুল সরাসরি তুলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা শান্তির নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে। এই খবরটা বাসি হয়ে গেছে, কারণ কয়েকদিন আগের খবর, কিন্তু যে খবরটা টাটকা সেটা হলো খুনি ফয়সাল কোথায় আছে। জানা যাচ্ছে কঠোর নিরাপত্তার মধ্যে সে রয়েছে বাংলাদেশেই। এই তথ্য উঠে এসেছে আর কারো কাছ থেকে নয়, বাংলাদেশের সরকারি গোয়েন্দা সূত্রে। এই এক গোয়েন্দা সূত্র থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই তথ্য জানালে এই বিষয়ে একদম চুপ থাকার নির্দেশ দেয়া হয়েছে। কেন এই নির্দেশ সেটা আশা করি বলার দরকার হবে না। আপনারা জানেন হাদির পরিবার ও তার সংগঠন ইনকিলাব মঞ্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারকে এই হত্যাকাণ্ডের জন্য পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দায়ী করেছে। এর অর্থ খুনি যেমন অনেক সময় নিজে খুন না করে অন্যকে দিয়ে বা সুপারি কিলার দিয়ে খুন করায়, হাদির ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে।
এবং সরকারি সংরক্ষণে হাদির খুনি এখনো বাংলাদেশে আছে। তাহলে সরকার তাকে ধরছে না কেন? কারণ তার নিয়োগকর্তা তো এই সরকার। আর সেটাই তো বলেছে ওমর হাদি, ওসমান হাদির ভাই। এই সরকার কোথায় আছে এখন সেই ফয়সাল, সে এই মুহূর্তে কোথায় আছে সে বলবো সে কথা, তবে পরে। ততক্ষণ আপনারা একটু ভাবতে থাকুন বাংলাদেশের কোথায় নিরাপদ আশ্রয়ে থাকতে পারে হাদির খুনি। অভিযোগের আঙুল যে শুধু ইউনূসের দিকে উঠেছে তা নয়, আঙুল উঠেছে অন্তর্বর্তী সরকারের দিকে সামগ্রিকভাবে। এটা বলার অপেক্ষা রাখে না যে এই সরকারের আসল চালিকা শক্তি হলো জামায়াতে ইসলামী দল। সুতরাং স্বাভাবিকভাবেই হাদি খুনে অভিযুক্ত হয়েছে স্বয়ং জামায়াত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত 12ই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে আততায়ীর গুলিতে আহত হন এবং পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18-19 ডিসেম্বর রাতে মারা যান। তার জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। শাহবাগে অনুষ্ঠিত সেই জানাজায় ইনকিলাব মঞ্চ এবং হাদির পরিবার থেকে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছিল খুনিদের ধরবার জন্য। তারপরে অভিযোগ উঠছে হাদির পরিবারের পক্ষ থেকে, বলা হচ্ছে নির্বাচন বানচাল করতেই এই হত্যা। ইনকিলাব মঞ্চ অভিযোগ করেছে যে সরকার যদি জুলাই বিপ্লবীদের রক্ষা করতে না পারে তবে এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। এই ক্ষোভ থেকে তারা ঘটনার দায় সরাসরি সরকারের শীর্ষ পর্যায়ে অর্থাৎ ডক্টর ইউনূসের ওপর চাপিয়ে দিয়েছে। এই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কেউ প্রশ্ন করতেই পারে যে 90 ছুঁই বয়সের শান্তির নোবেলজয়ী একটি মানুষ চলন্ত বাইক থেকে নিখুঁত নিশানায় পিস্তল বা রিভলভার থেকে গুলি ছুড়ে কাউকে খুন করবেন, এটা কল্পনাতেও আনা যায় না। আবার জামায়াতের আমির সাদা দাড়ির সন্ত চেহারার মানুষটি এই খুন করেছেন, এটাও কল্পনার অতীত। কিন্তু খুন নিজে না করলেও করাতে অসুবিধে কোথায়? আর সেইটা পরোক্ষভাবে হত্যাটি করা হয়েছে অন্যকে দিয়ে, এটাই অভিযোগ। আমরা দেখব এই অভিযোগের সত্যতা কতটুকু। এই অভিযোগটি কেবলমাত্র শোক সন্তপ্ত পরিবার ও তার দলীয় কর্মীদের ক্ষোভ, নাকি এর পেছনে বিশ্বাসযোগ্য কারণ আছে? হাদির সম্ভাব্য খুনি কে হতে পারে এই নিয়ে গত 16ই ডিসেম্বর আমি একটা এপিসোড করেছিলাম। তার শিরোনাম ছিল হাদির খুনিকে ধরিয়ে দিলেন আগাথা ক্রিস্টি। সেখানে বলেছিলাম খুনির মোটিভ ধরে এগুলোই খুঁজে পাওয়া যাবে খুনিকে। অর্থাৎ এই খুনে যার বা যাদের লাভ সবচেয়ে বেশি সে বা তারাই হলো খুনি। হাদির খুনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে ফেব্রুয়ারির নির্বাচন আদৌ হবে কিনা এই সংশয় খুব বড়ভাবে তৈরি হয়েছে। নির্বাচন চাইছে না যারা, তাদের মধ্যে সবার আগে আছে জামায়াত ও এনসিপি। এবং অবশ্যই এই চাওয়াটা চলছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ইউনূস জানে নির্বাচন হলে তার রাজা সাজার দিন শেষ। গত 1.5 বছর ধরে তার প্ল্যান প্রোগ্রাম চলেছে একটাই দিকে, নির্বাচন যাতে না হয় তার জন্য। এই ডিসেম্বরে এসে সেই লক্ষ্যেই হাদির হত্যা, একথা হাদির বড় ভাই প্রকাশ্যে বলেছেন। ইনকিলাব মঞ্চ সরাসরি এই অভিযোগ না করলেও বলেছে সরকার দায়ী, কেননা সরকার তাকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। ইউনূসের সরকার জানতো এমন অভিযোগ উঠবেই, তাই তারা শুরুতেই তদন্ত ছাড়াই হাদির ওপর আক্রমণের সঙ্গে সঙ্গে যে অসম্ভব দ্রুততায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সংরক্ষক হিসেবে দাগিয়ে দিয়ে দোষ চাপালো ভারতের ঘাড়ে এবং যেরকম পরিকল্পিতভাবে ভারত বিরোধী প্রচারকে তুঙ্গে নিয়ে গেল, তাতে খুব স্বাভাবিকভাবে এই সন্দেহ জাগে যে দায় অপরের ঘাড়ে চাপানোর এই চেষ্টা, কারণ দাল মে কুছ কালা হ্যায়। হত্যাকাণ্ডের পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে জানিয়ে বাংলাদেশ সরকার দাবি জানায় ভারতের কাছে যে খুনি ফয়সালকে অবিলম্বে ফেরত দিক ভারত। মজা দেখুন, সরকার যখন বলছে এই কথা তদন্তের আগেই, তখন বাংলাদেশেরই পুলিশ বলছে ফয়সাল ভারতে চলে গেছে, এমন কোনো খবর নেই তাদের কাছে। ভারতের পুলিশের হাতে ফয়সালের গ্রেপ্তারেরও কোনো খবর নেই। তাহলে হাদির অনুসারীদের দাবি প্রশাসনের ভেতরে, মানে ইনকিলাব মঞ্চের লোকের দাবি যে তাদের প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ব্যক্তিদের
সহযোগিতার কারণে খুনি পালিয়ে গেছে, খুনি বা খুনিরা পালিয়ে গেছে, যা সরকারের ব্যর্থতা। সুতরাং সরকার পদত্যাগ করুক। ভারতের বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে ফয়সালের একটা আওয়ামী লীগ অতীত আছে, এটা সত্যি, কিন্তু সে তো ওই সার্জিস আলম সমেত অন্য অনেক নেতারই আছে। এরা যেমন সুযোগ বুঝে রং পাল্টাচ্ছে, ফয়সালও রং পাল্টেছে, ফয়সালও তেমনি রং পাল্টেছে। এই জন্যই তো সে জেল থেকে ছাড়া পেয়েছে, ইনকিলাব মঞ্চের ঘনিষ্ঠ হয়েছে এবং একইভাবে হাদির কাছ পর্যন্ত পৌঁছেছে। এই পৌঁছানোর ব্যাপারে গুরুতর একটা প্ল্যান তৈরি হয়েছে, যার সঙ্গে যুক্ত ছিল পাকিস্তানের আইএসআই। সবাই বুঝেছিল যেভাবে নির্বাচনের জন্য বিশ্বব্যাপী চাপ তৈরি হচ্ছে, তাতে দু একজনকে বলি না চড়ালে নির্বাচনের হাত থেকে নিস্তার পাওয়া যাবে না। এই বলিকা বকরা কে হবে? আওয়ামী লীগের কাউকে মারলে একটা পাতাও নড়বে না এখন, কারণ সেটা তো স্বাভাবিক। সুতরাং মারতে হবে আওয়ামী লীগ বিরোধী এবং তীব্র ভারত বিরোধী কোনো স্বপক্ষীয় নেতাকে, যাতে সহজেই দোষ চাপানো যায় ভারতের ঘাড়ে এবং দোষ চাপিয়ে দেশ জুড়ে তুলকালাম বাঁধানো যায়। এই তুলকালাম কাণ্ডের একটা অংশে সংখ্যালঘু হিন্দু হত্যা ঘটিয়ে চরম অস্থির অবস্থায় দেশ চলছে, এটা দেখানো যায়। অতএব এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়, এই সিদ্ধান্ত নেবে সরকার। আর ঠিক সেটাই হতে চলেছে। বলি চড়েছে হাদি, এই জন্যই বলেছি দাল মে কুচ কালা হ্যায়। দাল মে কুচ কালার আরও প্রমাণ আছে। কোনো রকম দাবি ছাড়াই যেভাবে রাষ্ট্রীয় শোক ঘোষণা হলো, মানে হাদির প্রতি প্রেম শ্রদ্ধা ইত্যাদি দেখানো হলো, বিদ্রোহী কবির সমাধির পাশে হাদিকে সমাধিস্থ করা হলো, তাতে এমন সন্দেহ ওঠে হাদির সমর্থকদের খুশ করে বা ঘুষ দিয়ে নজরুলের সমাধির পাশে হাদির সমাধি হোক, এমন দাবি যতদূর জানি ইনকিলাব মঞ্চ বা তাদের যারা সহযোগী তারা করেনি। তাহলে উপযাচক হয়ে হাদিকে এতটা মর্যাদা দিয়ে নজরুলের পাশে সমাধিস্থ করলো কেন সরকার? কারণ ওই যে আমরা হাদিকে কত ভালোবাসি, কত শ্রদ্ধা করি। সরি, ইউনূস সাহেব তো বলেই দিয়েছেন হাদির আদর্শ কি, সেটা অবশ্য তিনি পরিষ্কার করে যদি একটু বলতেন কিংবা হাদি যদি সেটা জানাতেন তাহলে বোঝা যেত। হাদির স্মৃতির প্রতি যথেষ্ট শ্রদ্ধা জানিয়েই বলছি, তিনি এত বড় সম্মান পাওয়ার যোগ্য রাজনৈতিক কোনো বড় নেতা নন যে কাজী নজরুলের সমাধির পাশে তার জায়গা হবে। আচ্ছা ধরুন তো, কলকাতায় গঙ্গার পাড়ে নিমতলা ঘাটে রবি ঠাকুরের স্মৃতি সমাধি, তার পাশে অন্য কারো সমাধি তৈরির কথা এত বছরেও ভাবতে পারিনি কেউ। এটা ভাবাটাই রবি ঠাকুরকে অপমান করা, ওটা মানে করা তো দূরের কথা। ওসমান হাদির মরদেহ কাজী নজরুলের সমাধির পাশে সমাধিস্থ করে যত না সম্মান দেখানো হলো হাদিকে, তার হাজার গুণ অপমান ও অসম্মান করা হলো কাজী নজরুলকে। খুশ করে ও ঘুষ দিয়ে নিজেদের পাপ ঢাকতে ব্যস্ত অন্তর্বর্তী সরকার এই দিকটা ভাবেনি। এই ঘটনা নিয়ে এখনই এত সমালোচনা হচ্ছে যে ভবিষ্যতে এমন দিন আসতেই পারে যখন হাদির সমাধি থেকে তার শরীরের অবশিষ্টাংশ তুলে নিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে সমাধি দেওয়ার জন্যে। মিলিয়ে নেবেন কথাটা। ফয়সালের কথায় আসি, সে তো আর কর্পূর নয় যে জলজ্যান্ত মানুষ হয়ে একবারে উবে যাবে। সে তাহলে এখন কোথায়? গত 2-3 মাস ধরে ভারত তার সীমান্তে নিরাপত্তা এতটাই জোরদার করেছে যে লুকিয়ে ভারতে ঢোকা এখন কার্যত অসম্ভব। কেউ বলতেই পারেন হাদি খুনের ভারতীয় ষড়যন্ত্রের অংশীদার হয়ে তার ভারতে আসার অসুবিধে কোথায়? তাদের উদ্দেশ্যে পাল্টা জিজ্ঞাসা, এক, হাদি এমন কে বড় নেতা যে তাকে ভারত খুন করতে যাবে? হাদিকে তো বাংলাদেশের রাজনীতিতে চুনোপুঁটি বললেও বেশি বলা হয়। কজন তার নাম আগে শুনেছেন বলুন দেখি? গুলি খাওয়ার পর এবং সরকারের প্রতিক্রিয়ার সৌজন্যে ও মিডিয়ার কল্যাণে আজ সে এত বড় শহীদ, তাই নয় কি? 2, সরকারের কাছে যদি খবর থাকে খুনি ফয়সাল এই রাস্তা ধরে এই সীমান্ত দিয়ে বাংলাদেশ ছেড়েছে, ভারতে ঢুকেছে, তাহলে সেখানে পুলিশ বিজিবিকে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে না? গোয়েন্দা সূত্রের খবর, এবার আসি যে সে এখন কোথায় আছে ফয়সাল। খুনি ফয়সালকে গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে খুবই সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছে ইউনূস প্রশাসন, এবং সেই জায়গাটি বাংলাদেশের অভ্যন্তরে এবং আরও স্পষ্টভাবে জায়গাটি ঢাকাতেই। সেই জায়গাটি কোথায় হতে পারে? ঢাকার
ভারতীয় গোয়েন্দা সূত্রও জানাচ্ছে, ওই বাংলাদেশের এক গোয়েন্দা সূত্রের সঙ্গে, যে ফয়সাল আছে ভারতের ফয়সাল আছে ঢাকার পাকিস্তান দূতাবাসে। এমনিতেই দূতাবাসে তল্লাশি চালাতে পারে না কোনো দেশের পুলিশ, আর যে দেশের পুলিশের ইচ্ছা নেই সে দেশ তো আরোই করবে না তল্লাশি। ভিয়েনা কনভেনশনের স্পষ্ট নির্দেশ। আর এক্ষেত্রে তো বাংলাদেশ সরকার নিজেই হাদির খুনির জন্য এই গোপন ব্যবস্থা করেছে, তল্লাশির কথাই ওঠে না, তাই নয় কি? খেয়াল করে দেখুন, যে উচ্চগ্রামে পৌঁছেছিল হাদির খুনিকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার দাবি গত কিছুদিন ধরে, সেই দাবি যেন হঠাৎই থেমে গেছে। কারণ সরকার বুঝতে পেরেছে খেলা ধরা পড়ে গেছে, থলি থেকে কালো বিড়াল বেরিয়ে পড়েছে। সুতরাং হাদির খুনিকে ধরা নিয়ে আর কিছু বলাটা এই মুহূর্তে আরো সরকারকে উলঙ্গ করে দেবে। অতএব চুপ করে গেছে ব্যাপারটা নিয়ে। ঠিক, তাহলে শেষ কথা কোথায়? হাদির খুনি আছে ঢাকাতেই এবং পাকিস্তান দূতাবাসে, সরকারের সংরক্ষণে, আইএসআই এর সংরক্ষণে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন যেখানে এসে পৌঁছেছে, সেখানে সারা বিশ্ব মোড়লদের মধ্যে নজর পড়ে গেছে যে এই সম্পর্ক আর তলানিতে যাওয়া উচিত না। দুই দেশের মধ্যে পড়ে গেছে এবং দুই দেশের মিডিয়া, খুব টেকনিক্যালি মিডিয়ারও একটা অংশ, তারা এই দুই দেশের বিরোধকে অনেকটা জিয়ে দিচ্ছে কিনা। ভারতের সাথে বাংলাদেশের এই টানাপোড়েনে বাংলাদেশের লাভ কি, এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা ভারতের সাথে ফাইট করে বা ভারতের সাথে যুদ্ধ বাদ দিলাম, মনস্তাত্ত্বিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, কোনোটা করে আমরা লাভবান হব, এই প্রেক্ষাপট এখন পর্যন্ত কেউ বর্ণনা করতে পারেনি। মাঝখান দিয়ে পাকিস্তান থেকে নওয়াজপন্থী অংশের লোকজন যখন বলছে যে বাংলাদেশের সাথে গ্যাঞ্জাম হলে তারা পাকিস্তান থেকে ভারতের মিসাইল ছুড়বে, তখন খুব ক্লিয়ার হয়ে যায় না যে আসলে পাকিস্তানের একটা অংশ আমাদেরকে উস্কে দিচ্ছে কিনা। এবং আমাদের দেশে যারা ধর্মীয় উগ্রবাদে বিশ্বাসী, আমাদের দেশে যারা চরমপন্থী, তাদেরকে ভারতের এগেনস্টে ব্যবহার করতে গিয়ে কার্যত সারা বাংলাদেশের মানুষকে ব্যবহারের একটা পায়তারা করছে। আমি একটা ছোট্ট খবরের দিকে আপনাদের আগে নজর দিয়ে আসি, সেই খবরটা জানার পরে আরো বিস্তারিত বোধহয় আলোচনা করা সম্ভব। বাংলাদেশে সম্প্রতি যখন সহিংস বিক্ষোভ চলছে, এর মধ্যে সময় একজন হিন্দু ব্যক্তির হত্যাকাণ্ড ঢাকা ও দিল্লির মধ্যে চলমান টানাপোড়েনকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। আপনারা জানেন যে ভালুকার সেই লিটন চন্দ্র দাস একে অপরের বিরুদ্ধে সম্পর্ক অস্থিতিশীল করার অভিযোগ তুলতে থাকায় একসময় ঘনিষ্ঠ সময়ের পরীক্ষা উত্তীর্ণ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক মেরামতযোগ্য হয়ে পড়ছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। মানে এটার ভালোর দিকে যাওয়ার সুযোগ নেই। আমি এর আগের দিন একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে সামনে একটা নির্বাচিত সরকার আসলেও এই সম্পর্ককে এমন জটিল জায়গায় রেখে যাওয়া হয় কিনা যে একটা নির্বাচিত সরকারের জন্য তখন টাফ হয়ে যাবে বড় এবং শক্তিশালী প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো করায়। একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারতে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বিক্ষোভ শুরু করেছে। নিহত 27 বছর বয়সী দীপু চন্দ্র দাস বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ছিলেন। ধর্মবর্ণনা অভিযোগ তুলে গত সপ্তাহে ময়মনসিংহের একজন লোক তাকে পিটিয়ে হত্যা করে। এটা শুধু পিটিয়ে হত্যা না, এটা নির্মম এবং অমানবিক। আমরা গত যে ঘটনাটি আমরা দেখেছি, একেবারেই বোগাস একটা ব্লেম দিয়ে তাকে ধর্মবর্ণনার ব্লেম দেওয়া হয়েছে, যেটার কোনো আগা মাথা খুঁজে পাওয়া যায়নি। র্যাবের কাছে গেল, র্যাব থেকে পুলিশের কাছে গেল, সেইখান থেকে ছিনিয়ে নিয়েছে, তাকে মেরে পিটিয়ে তারপর তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে তারপর তাকে আবার পুড়িয়ে দেওয়া হলো। মানে এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে বহুদূর চলে যায়। যাক, সেই ঘটনায় রাজধানী ঢাকা আলোচিত ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ শুরুর কয়েক ঘন্টা আগে এই ঘটনাটি ঘটে। খেয়াল করে দেখবেন কোনো কি যোগসূত্র ছিল এগুলোর মধ্যে কোথাও? সেটা কি কোনো একদিন বাইরে বেরিয়ে আসবে? হাদির সমর্থক অভিযোগ, হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের যোগসূত্র আছে এবং তিনি ভারতে পালিয়ে গেছেন, যা মুসলিম প্রধান বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরো উস্কে দিয়েছে। তবে বাংলাদেশের পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তির দেশ ছাড়া বিষয়ে কোনো নিশ্চিত কোনো তথ্য তাদের কাছে নাই। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটি দিল্লি সহ কয়েকটি শহরে ভিসা সেবা স্থগিত করেছে। একে অন্যের বিরুদ্ধে কূটনৈতিক মিশনগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানাতে দুই দেশই হাই কমিশনারদের তলব করছে। আমরাও ডেকেছি, তারাও ডেকেছে, এবং এই উত্তপ্ত অবস্থাটা দিন দিন উত্তপ্ত সীসার মতো হয়ে উঠছে। আমি আন্তরিকভাবে আশা করি কোনো পক্ষই উত্তেজনা আর বাড়ুক
সেটা চায় না। বিবিসিকে বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। তার মতে বাংলাদেশের অস্থির পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা অনুমান করা কঠিন হয়ে পড়েছে। মানে বাংলাদেশের নিরাপত্তা সংকট কি তাহলে অসমাধানযোগ্য হয়ে গেল? আমরা খুব অন্ধকার পথের দিকে যাচ্ছি। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব নতুন না, এটা সবাই জানেন। আরো যেসব প্রসঙ্গগুলো, শেখ হাসিনার প্রসঙ্গ আসছে, ভারতের দিক থেকেও ভালো ভালো কথা সবাই বলে, কিন্তু কাজের কাজ সমাধান কোথাও হয় না। বাংলাদেশের পোশাক কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ভারতের ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে। নবী মোহাম্মদকে অবমাননার অভিযোগে একদল লোক তাকে পিটিয়ে হত্যা করে, পরে তার দেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই সিচুয়েশন গুলো বাংলাদেশ কেন, ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়া তারা এখন ভারত বাংলাদেশের সম্পর্কটাকে বিশ্লেষণ করছে, এবং এই বিশ্লেষণ করার ফলাফল যেটা দাঁড়াচ্ছে, কেউ আর হাতরে কুল পাচ্ছে না যে এটা আসলে কোন দিকে যাচ্ছে এবং কারা কোন আগ্রহে কোন ইন্টারেস্টে এরকম করতে যাচ্ছে। এই দুই দেশের মধ্যে ভিসা বন্ধের ফলে অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়বে আমরা এর আগে আলোচনা করেছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক রোগী চিকিৎসার জন্য ভারত যেত, সেটা থমকে আছে ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে। আচ্ছা, ভারতের মানুষ তো বাংলাদেশে চিকিৎসা করতে আসতো না, ভারতের তো উল্লেখযোগ্য তেমন একটা অংশ বাংলাদেশে পড়তে আসতো না। তাহলে এই যে প্রভাবগুলো পড়ছে, এই প্রভাবগুলো মেটানোর জন্য কি আপ্রাণ কোনো চেষ্টা আমরা আমাদের কূটনৈতিক মহলে দেখতে পাচ্ছি? না, পাচ্ছি না। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে কেউ ইন্টেনশনালি, যেরকম বলা হচ্ছে যে প্রথম আলো ডেইলি স্টার সরকারের ভেতর থেকে একটা অংশ উস্কে দিয়েছে, তাহলে এই ধরনের কাজও কি সেরকম সরকারের ভেতরে কেউ কোনো খেলা করছে?